ভারতের সরকার বিজেপি প্রধানমন্ত্রী, বিজেপি থেকে প্রধানমন্ত্রী হবে না কংগ্রেস থেকে প্রধানমন্ত্রী হবে সেটি এখনো পর্যন্ত ঠিক হয় নাই। তার আগেই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর সব ঠিকঠাক, মানে উনি যাবেনই। তার মানে উনাকে দাওয়াত দিক আর না দিক, বিজেপি দাওয়াত দিক আর কংগ্রেস দাওয়াত দিক, উনি যাবেনই। উনার সফর আগের থেকে শেষ। এবং উনি যাওয়ার পরে ভারতের একটা চ্যানেল নিউজ 18, ওখানে কিন্তু শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার হিসেবে সম্বোধন করেছেন। আপনি মাননীয় প্রধানমন্ত্রী চেয়ারে অধিষ্ঠিত আছেন, তাহলে আপনাকে একজন মুখ্যমন্ত্রী বললো, আপনি যেখানে প্রধানমন্ত্রী, আপনাকে যখন মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদেরকে কষ্ট দেয়। আমাদের যে পররাষ্ট্র নীতি এবং এটা নতজানু নীতি, এবং ভারত যেভাবে বলছে যে ভারতের এগেনস্টে যাওয়ার, মানে আমাদের যে সরকার, সে সরকারের যাওয়ার কোনো স্কোপ নাই। আমাদের ক্যাপ্টেন মারুফ রাজু ভাই কিন্তু ওই যে বললেন যে আমি যেটা বলেছিলাম যে গরিবের সুন্দরী বউ হলো সবার কমন ভাবি হয়, তো আমাদের মারুফ ভাই আবার 1 ডিগ্রি আপ করে বললেন যে গরিবের বিধবা বউ। বিধবা বউ হলে আবার আরেকটু আরেকটু মানে এক্সপ্লয়েট করতে সুবিধা হয়। এটা ঠিক আছে, এটা উনি যে টার্মিনোলজিটা ইউজ করেছেন এটা অ্যাপ্রোপ্রিয়েট বাংলাদেশের জন্য। এখন যেহেতু বাংলাদেশ যেহেতু একটা দুর্বল শাসনতন্ত্রের ভিতর দিয়ে যাচ্ছে, শাসনের ভিতর দিয়ে যাচ্ছে, এখানে কোনো গণতন্ত্র নাই, এখানে কোনো সুশাসন নাই, এখানে কোনো রুল অফ ল নাই, এখানে কোনো গুড গভর্নেন্স নাই। মানে আমাদের তো ভাবতে অবাক লাগে যে আমাদের ওবায়দুল কাদের সাহেব ইলেকশনের আগে এবং পরে কিন্তু বলেছেন যে ভারত ছিল বলেই আমরা এই ধরনের একটা নির্বাচন করতে পেরেছি। মানে ইনডাইরেক্টলি বলতে চেয়েছিল যে এই ধরনের একটা বিতর্কিত অসাংবিধানিক নির্বাচন করতে পেরেছি। আর আরেকটি হলো যে আমাদের আগের যে পররাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু বলেছিলেন যে আমি ভারতবর্ষকে যে বলে এসেছি শেখ হাসিনাকে আরেকটা ক্ষমতায় রাখতে হবে। আবার এই বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু ভারত সফর করে এসে বলেছেন যে আমরা ভারত আমাদের পাশে ছিল বলে কোন শক্তিশালী দেশ আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে নাই। তার মানে আমরা যেমনটি চেয়েছিলাম তেমনি আমরা একটা অসাংবিধানিক বা একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে একটা গঠিত সরকার যেটা চেয়েছিলাম, ভারত যেটা চেয়েছে, আমরা সেটা করতে পেরেছি। এখন এই যদি হয় তাহলে দর্শক শ্রোতারা যে প্রশ্নগুলো করেছেন, দর্শক শ্রোতা যারা প্রশ্ন করেছেন তাদের প্রত্যেকেরই জবাব জানা আছে। এখন আমার বাড়তি বাড়তি কোনো মানে জবাব আর কি দিব, কারণ আমাদের দেখেন এই যে ভারতের যে সরকার গঠন হলো, এখন ভারতের সরকার বিজেপি থেকে প্রধানমন্ত্রী হবে না কংগ্রেস থেকে প্রধানমন্ত্রী হবে সেটি এখনো পর্যন্ত ঠিক হয় নাই। তার আগেই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর সব ঠিকঠাক, মানে যাবেনই উনি যাবেনই। তার মানে উনাকে দাওয়াত দিক আর না দিক, বিজেপি দাওয়াত দিক আর কংগ্রেস দাওয়াত দিক, উনি যাবেনই। উনার সফর আগের থেকে শেষ। এবং উনি যাওয়ার পরে ভারতের একটা চ্যানেল নিউজ 18, ওখানে কিন্তু শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার হিসেবে সম্বোধন করেছেন। তাহলে আমাদের পররাষ্ট্র নীতি এত নত জানু, শেখ হাসিনা এত বেশি দুর্বল যে এটা যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা প্রোটেস্ট জানাবে। আপনি আপনি হোক আপনি অবৈধ প্রধানমন্ত্রী, আপনি অসাংবিধানিক প্রধানমন্ত্রী, বাট আপনি তো বাস্তবিক পক্ষে আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে অধিষ্ঠিত আছেন। আমরা ইচ্ছা করে বলি আর অনিচ্ছা করে বলি আর বাধ্য হয়ে বলি, আপনাকে ক্ষেত্র বিশেষে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলি, কিন্তু আমরা কিন্তু ব্যক্তি শেখ হাসিনাকে মাননীয় বলি না। আমরা কিন্তু এই চেয়ারটাকে বলি যিনি চেয়ারে অধিষ্ঠিত আছেন। তো তার মানে আপনি বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, সাংবিধানিক ভাবে হোক আর অসাংবিধানিক ভাবে হোক, আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে আছেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রী চেয়ারে অধিষ্ঠিত আছেন। তাহলে আপনাকে একজন মুখ্যমন্ত্রী বললো, আপনি যেখানে প্রধানমন্ত্রী, আপনাকে যখন মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদেরকে কষ্ট দেয়, আমাদেরকে পীড়া দেয়, 18 কোটি জনগণকে কষ্ট দেয়। কারণ এই যে একজন দর্শককে প্রশ্ন করলো যে বিশ্বে এইভাবে ভারত এবং বাংলাদেশের সাথে সীমান্ত যেভাবে পাহারা দেয় কাঁটাতারে বেড়া দিয়ে, এই ধরনের আছে কিনা বিশ্বে? এ ধরনের বিশ্বে 2-1টি দেশে আছে, এশিয়াতে আসে, যেমন পাকিস্তান এবং ভারতের সাথে আছে, বাট মোস্ট অফ দ্য কান্ট্রিতে কিন্তু এই ধরনের
কাঁটাতারের বেড়া দিয়ে সীমান্ত পাহারা দেওয়া, এটা ইউরোপে তো এটা নাই বললেই চলে। ইউরোপে নাই বললেই চলে, আফ্রিকা এবং এশিয়াতে ক্ষেত্র বিশেষে 2-4টা দেশে আছে। আর আরেকটা যেটা হলো যে আমাদের একজন দর্শক বলল যে আমাদের পাকিস্তান 1500 মাইল দূরে, আমরা যদি ভারতকে জব্দ করতে হয়, যেটা আমাদের আইনের শিক্ষক আসিফ নজরুল উনি বলেছেন যে আমাদের ভারত থেকে স্বাধীনতা দরকার। আমরা 1947 সালে ব্রিটিশ থেকে স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু আক্ষরিক অর্থে সেই স্বাধীনতা আমাদের পূর্ণতা ছিল না। 1971 সালে আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়েছি, যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লেসপেন্সারদের পক্ষ থেকে বলা হয় যে আমরা 100% স্বাধীনতা পেয়েছি। আমরা আসলে 100% স্বাধীনতা পাই নাই। আমরা 1947 সালে ব্রিটিশ থেকে পেয়েছি, 1971 সালে পাকিস্তান থেকে পেয়েছি, কিন্তু আমরা ভারত থেকে এখনো কিন্তু পূর্ণ স্বাধীনতা পাই নাই। কারণ আমাদের আমাদের মাঝখানে কিছু শাসক ছিলেন, জিয়াউর রহমান বা জিয়াউর রহমানের সহধর্মিনী যখন শাসন ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু আমরা একটা স্বাধীন রাষ্ট্র, ভারত একটা স্বাধীন রাষ্ট্র, আমরা কিন্তু সমানে সমানে কথা বলতাম। উই ইউজ টু টক বিটুইন দ্য ইকুয়ালস। কিন্তু এখন কিন্তু আমরা বিটুইন দ্য ইকুয়ালস কিন্তু কথা বলি না, কারণ শেখ হাসিনা ওই পর্যায়ে আমাদের পররাষ্ট্র নীতিকে নিয়ে গিয়েছে, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রী দ্বয় এবং আমাদের আওয়ামী লীগের যে মহাসচিব, তার যে বক্তব্য, এই বক্তব্য আমাদেরকে কষ্ট দেয়, আমাদের জনগণকে কষ্ট দেয়। আপনি ক্ষমতায় থাকতে চান, ভালো কথা, কিন্তু আপনি এইভাবে আমাদের 18 কোটি জনগণকে অপদস্থ করে আপনি যে ক্ষমতায় থাকবেন বা থাকছেন বা থাকার চেষ্টা করছেন, এটি আমাদের ফরদ ভাই কিন্তু এক পর্যায়ে কিন্তু ওনার বক্তব্য যে বলেছেন যে এটি আমাদেরকে বিব্রত বোধ করে এবং আমাদের জবাবদিহিতার কোনো জায়গা থাকে না। কারণ ফরদ ভাই, আপনি কি জবাবদিহিতা, আবার কি জবাবদিহি করবেন? কারণ আপনি তো ভোটে নির্বাচিত না। আপনি তো 2014 সালে আপনি একতরফা নির্বাচন, 2018 সালে দিনের ভোট রাতে, এবং 2024 সালে 5% ভোট। তা আপনি তো ভোটে নির্বাচিত না। তা আপনি কার কাছে ফরদ ভাই জবাব দিবেন? আপনি তো জবাব দেওয়া, আপনি তো বাংলাদেশের আভ্যন্তরীণ ভাবে তো আপনার জবাব দেওয়ার কোনো বক্তব্য নাই। আচ্ছা, এখন এটাই হলো আমাদের দর্শক শ্রোতাদের যে বক্তব্য ছিল। এখন আপনি যেটা বললেন ইকোনমিক বা অর্থনীতির বিষয়, যে বাজেটের বিষয়, এই বাজেট যে বিষয়টা আপনি বললেন যে এটা বাস্তবায়ন হলে, এই যে আমাদের 2024 সালের যে বাজেট, 2024 সালের বাজেট যদি বাস্তবায়ন হয় তাহলে কোনো সমস্যা হবে কিনা। আপনার আপনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা আসলে এরকম না। সেটা হলো যে 2024 সালে বাজেট যদি বাস্তবায়ন হয় তাহলে তো ভালো, কিন্তু সমস্যা হচ্ছে 2024 সালের বাজেট তো বাস্তবায়ন হবে না। কারণ এই বাজেট বলা হচ্ছে 7,97,000 কোটি টাকা, মানে 8 লক্ষ কোটি টাকার মতো। কিন্তু সরকারই বলে দিচ্ছে এই বাজেটে যে আমি তোমার উপরে গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, পানি, ট্যাক্স, ভ্যাট এবং যা যা আছে ইসেনশিয়াল কমোডিটি, এইগুলোর দাম আমি বাড়িয়ে দিব। দেওয়ার পরে আমার সংগ্রহ হবে, কালেকশন হবে 5.5 লক্ষ কোটি টাকা, এবং সরকার বলে দিচ্ছে 2.5 লক্ষ কোটি টাকা আমার কালেকশন হবে না। তার মানে সরকারই ইনডাইরেক্টলি বলে দিচ্ছে যে এই বাজেট আমি বাস্তবায়ন করতে পারবো না। যদি আমাকে বাস্তবায়ন করতে হয় তাহলে 2.5 লক্ষ কোটি টাকা আমাকে লোন নিতে হবে। তার ভিতরে 1,60,00,000 কোটি টাকা হচ্ছে, 1,60,00,000 কোটিটা হচ্ছে আভ্যন্তরীণ, এবং 1,27,000 কোটি টাকা হলো বিদেশি ঋণ। তার মানে 2.5 লক্ষ কোটি টাকা, মানে আরো $25 বিলিয়ন আপনার ঋণ নিবে। এ যাবৎকালে গত 15 বছরে $165 বিলিয়ন কিন্তু ঋণ হয়ে গিয়েছে। এবং প্রত্যেকটা জনগণ বা একটা শিশু বাচ্চা জন্ম নিলে তার ঘাড়ে ঋণের বোঝা কিন্তু 1,55,000 টাকা। এবং এই বছরে যে বাজেট, এনামূলক মনির,